আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে ওরিয়েন্টেশন হয়ে গেছে, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম এবং একজন অতিথিও ছিলেন। তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছিলাম এবং সেখানে আমরা প্রাথমিক হিসেবে স্বীকৃত জরিপ 4টি শিখেছিলাম। তো মূলত আজকেই আমাদের প্রথম ক্লাস। তো আজকে ক্লাসে আমরা কি কি শিখবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে আমাদের একটা ফাইল শেয়ার করেছি, সেখানে আমরা চলে যাই। তো আজকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমত আমরা দেখবো ভূমি জরিপ শিখার গুরুত্ব কি। ভূমি জরিপ শিখার গুরুত্ব, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উত্তরাধিকার যে নীতিমালা, ভূমি জরিপ তো এটা জমির মাপজোপ শিখা। আর জমিটা হলো একটা ফারায়েজ, এলমে ফারায়েজ শাস্ত্র আছে, এলমে ফারায়েজের একটি অংশ। আমরা তো মাদ্রাসার মধ্যে পড়ি, সিরাজি কিতাব পড়ি, অথবা অন্য ফারায়েজের কিতাব থাকলে পড়ি আমরা। কিন্তু দেশীয় মাপ অনুযায়ী সেটা কিভাবে বুঝাই দিতে হয় সেটা জানার জন্য আমাদের এই ভূমি জরিপ শিখতে হয়। তো এটা আমাদের এলমে ফারায়েজের একটা অংশ। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তো অন্যের সম্পদ আমরা কিভাবে গ্রাস করব, কিভাবে করব না, যদি আমাদের মাপজোপ জানা থাকে তাহলেই তো অন্যের সম্পদ আমরা গ্রাস করব না। আর যদি না জানি তাহলে তো আমরা অন্যায়ভাবে, আমি যদি শক্তিশালী হই, অন্যায়ভাবে অন্যের জমি আমি দখল করে নিব। আর যদি মাপ জানা থাকে, তা আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা দখল করব না। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলমি, তোমরা ইলমে ফারাইজ শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, কেননা এটা এলেমের অর্ধেক। এলেমের অর্ধেক। আমরা গত ক্লাসে আমাদের অতিথি ওই কথার আলোচনা করেছেন। সিরাজি কিতাবে যারা পড়েছি আমরা ব্যাখ্যায় পড়েছি যে এলমে ফারায়েজ, এলেমের অর্ধেক কি হবে। মানুষের অবস্থা দুইটা অবস্থা, একটা হলো জীবনের সাথে সম্পৃক্ত, আর একটা জীবনের পরে মৃত্যুর সাথে সম্পৃক্ত। ইহজগৎ পরজগৎ। তো দুনিয়ার সাথে সম্পৃক্ত হলো নামাজ, রোজা, অন্য ইবাদত। আর এলমে ফারায়েজ বা মিরাজ সংক্রান্ত আলোচনা মানুষ মৃত্যুর পরে এটা আলোচনা হয়, বেটার মাসালা তৈরি হয়। এই জন্য এই হিসেবে অর্ধেক বলা হয়েছে। তো এই হলো এলমে ফারায়েজ শিখার গুরুত্ব, এই জন্য আমরা এলমে ফারায়েজ আমাদের শিক্ষা অত্যন্ত জরুরি। এবার এই ভূমি জরিপ যারা কাজ করে, ভূমি জরিপ নিয়ে যারা কাজ করে, জমির মাপজোপ করে, তাদেরকে বলা হয় আমিন। এটা একটা আরবি শব্দ, অর্থ বিশ্বাসী বা বিশ্বস্ত বা আমানতদার বা সত্য রক্ষক। আমিন যেহেতু পূর্ণ আমানত ও বিশ্বস্ততার সাথে জমি জমা মানুষের মাঝে বন্টন করে দেয়, মাপজোপ করে বন্টন করে, সীমানা নির্ধারণ করে, এই জন্য তাকে আমানত আমিন বলা হয়। আর ইংরেজিতে একে সার্ভেয়ার বলে। তো এটাই আসল আর কি আমিন। কিন্তু আসলে অনেক সময় অনেক আমিনরা কি করে, খেয়ানত করে। আমিন অর্থ আমানতদার, সে হয়ে যায় খায়েন, খেয়ানতকারী। ঘুষ খেয়ে বা অন্য কোনো কারণে প্রভাবশালী লোকদের পক্ষে পড়ে সে খেয়ানত করতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে বেশিরভাগ ওলামায়ে কেরাম বা দিনদার লোক, আমরা সবাই আমানতদার আমিন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা: যে কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ, আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায়, তাকে জরিপ বিজ্ঞান বলে। অর্থাৎ যে বিদ্যার সাহায্যে, যে কলাকৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত পৃথিবীতে বিভিন্ন বস্তু, স্থানের পরিমাণ কি, আয়তন কি, কোথায় এটা অবস্থান করতেছে, এগুলো কোন একটা কাগজের মধ্যে, শীটের মধ্যে আনুপাতিক হারে অথবা সংকোচন অথবা বিয়োজন যেভাবে হোক এটাকে অঙ্কন করা যায়, তাকেই বলে জরিপ বিজ্ঞান। অর্থাৎ একটা শাস্ত্র। এই জরিপ বিজ্ঞান তো এটা সকলের সাথে খাস, যে কোনো বিষয়ে জরিপ করলে এটাকে জরিপ বিজ্ঞান বলে। এর মধ্যে আম হইলো ওইটা হইলো আম, জরিপ বিজ্ঞানটা হলো আম। আর ভূমি জরিপ এটা হলো খাস। ওই সবগুলা থেকে একটা বিশেষ বিষয়, সেটা হলো ভূমি জরিপ। তো ভূমি জরিপের সংজ্ঞা: যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায়, তাকে ভূমি জরিপ বলে। যে জ্ঞানের সাহায্যে
ভূমির আয়তন, প্রকৃত আয়তন কতটুকু, অবস্থান কোথায়, পরিমাণ কতটুকু, এটা নির্ণয় করা যায় আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে। নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায়, তাকে ভূমি জরিপ বলে। অর্থাৎ এই ভূমির জরিপ করার পরে একটা নকশা তৈরি করে দেয় যারা জরিপ জরিপ করে, এরপরে খতিয়ান যার যার নামে খতিয়ান তৈরি করে দেয়। তো ভূমি জরিপের প্রয়োজনীয়তা কেন, কেন ভূমি জরিপ করতে হয়? এই ভূমি জরিপ এটা এককভাবে কেউ করতে পারে না, রাষ্ট্রীয়ভাবে করা হয়। রাষ্ট্র কাজ করে তিনটি ফায়দার দিকে লক্ষ্য করে। একটা হলো রাষ্ট্রীয় কল্যাণ যদি থাকে, অথবা জনগণের কল্যাণ, অথবা রাষ্ট্র ও জনগণ উভয়ের কল্যাণ থাকে। তো ভূমি জরিপের মধ্যে যেহেতু দুটোটা কল্যাণ রয়েছে, রাষ্ট্রেরও কল্যাণ আছে, জনগণেরও কল্যাণ আছে। রাষ্ট্রের কল্যাণ কি? রাষ্ট্রের কল্যাণ হলো ভূমির রকম, পরিমাণ, মালিক নির্ধারণ করে, তার রাজস্ব, আয়কর এবং জমির রকম প্রকৃতি ভিত্তিতে রেজিস্ট্রি ফি নির্ধারণ করে। জমির ধরন হিসেবে আলাদা রেজিস্ট্রেশন ফি হয়, এবং খাজনা বা ট্যাক্স যাই কিছু আছে, আয়কর, এগুলো রাষ্ট্র পেয়ে থাকে। এটা রাষ্ট্রের কল্যাণ। জনগণের কল্যাণ কি? এই জমি জরিপ করার পরে এটার আয়তন, পরিমাণ, এগুলো জনগণ জানতে পারে, জমির মালিক জানতে পারে, এবং মালিকানার ডকুমেন্টস হিসেবে একটা কাগজ পায়, খতিয়ান পায়। পূর্ব জরিপের 30%-এর বেশি গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন হয়। ফলে 25-30 বছর পর পর নতুন জরিপ করতে হয়। এবার আসি আমরা জরিপ বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ছিলেন। তিনি সর্বপ্রথম এই কৃষিকাজ করেন, প্রচলন ঘটান। এর পরবর্তীতে আবার মাঝখানে কিছু লোক বনে জঙ্গলে বসবাস করতে শুরু করে, সভ্য সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার নবী রাসূলুল্লাহ আইসা তাদের পিছনে মেহনত করে তাদেরকে আবার সভ্য সমাজে নিয়ে আসে। এখন তাদের জীবিকার জন্য চাষাবাদের প্রয়োজন হয়। আর এই চাষাবাদ করার জন্য তারা নদী তীরবর্তী এলাকায় বসবাস শুরু করে, যেখানে পলিমাটি আছে। যেমন মিশরের নীলনদ, চীনের ইয়াংসি কিয়াং হুয়াংহো, ইরাকের দজলা ও ফোরাত, ভারতীয় উপমহাদেশে গঙ্গা ও সিন্ধু, এই নদীর অববাহিকায়, নদীর আশেপাশে তারা বসবাস শুরু করে, বসতি স্থাপন করে, এখানে কৃষি কাজ করে। তো সমস্যা দেখা দেয় যে বর্ষায় যখন পানিতে তলিয়ে যায় সেই জমি, তো জমির যে আইল বা সীমানা, সেগুলো নষ্ট হয়ে যায়। এজন্য এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে যারা দুর্বল, তাদের জমি সবলরা ছিনিয়ে নেয় বা জোর করে নিয়ে যায়, জবরদখল করে। এই কারণেই জমির প্রয়োজনীয়তা, জমি জরিপের বা ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখেই খ্রিস্টপূর্ব 3000 অব্দে, যেমন যীশু খ্রিস্ট, আমাদের তো মুসলমান মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট। এটা খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, 3000 বছর পূর্বে সর্বপ্রথম মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয়। এটা তো পৃথিবীর ইতিহাস। বা ভারতীয় উপমহাদেশ, আমরা যেখানে আছি, ভারতীয় উপমহাদেশে কখন কে জরিপ কার্য পরিচালনা করেছেন? ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাদশাহ সিকান্দার শাহ 1357 থেকে 1389 সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন। এরপরে পাঠান সম্রাট শের শাহ 1540 থেকে 1544 সনে আরেকটি জরিপ কার্য পরিচালনা করেন। ব্রিটিশ শাসন আমলে 1763 থেকে 1782 সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন। 1793 সালে ইংরেজ বড় লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন, অর্থাৎ জমিদারি গ্রহণ করেন তিনি, জমিদারি প্রথা চালু করেন। 1846 থেকে 1871 সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা হয়। 1847 থেকে 1878 ইংরেজ সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয়। 1859 থেকে সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাস করেন। 1875 থেকে
তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন, 1885 সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1885 পাস করা হয়। তো এই বিভিন্ন ধাপে ধাপে ভারতীয় উপমহাদেশে এই কাজগুলো হয়ে থাকে। তবে এর পরেও হয়েছে, এর মধ্যে স্বীকৃত জরিপ আমাদের দেশের জন্য স্বীকৃত এবং প্রসিদ্ধ জরিপ 4টি, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এতক্ষণ যে আমি কথা বললাম, আমার কথাগুলো কি আপনারা বুঝেছেন? কমেন্ট করে জানাইতে পারেন অথবা রেজ হ্যান্ড করে জানাইতে পারেন। রেজ হ্যান্ড কিভাবে করতে হয় সেটা দেখেন। এই যে রিয়েকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে রেজ হ্যান্ড লেখা আছে, দেখেন। রেজ হ্যান্ড মানে হাত উঠে গেল। আবার রিয়েকশনে ক্লিক করবেন, লোয়ার হ্যান্ড, হাত নামিয়ে ফেলেন, হাত নামিয়ে নেমে যাবে। সবাই কি বুঝতেছেন বা বুঝেছেন? ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আমরা যে গত ক্লাসে পড়েছিলাম স্বীকৃত জরিপ 4টা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। স্বীকৃত জরিপ যে 4টা শিখেছিলাম গত ক্লাসে, CSSA, RS, BS বা BRS। যারা গত ক্লাসে ছিলেন না, দ্রুত মুখস্থ করে ফেলেন। এই সিরিয়াল বহাল রাখতে হবে, সিরিয়াল উল্টাপাল্টা করা যাবে না। এই সিরিয়াল অনুযায়ী কাজ হয়েছে। CSSA, RS, BS বা BRS, এই নামগুলো সবাই জানে। হ্যাঁ, গ্রাম্য মাতাব্বররা বিচার বিশ্লেষণ করে, যখন বিচার করে তখন তারা এগুলা উল্লেখ করে জানে। কিন্তু এগুলার মূল ব্যাখ্যা কি, সিএস ফুল মিনিং কি, এগুলা জানে না। এটাই আমরা শিখবো। তো সিএস অর্থ কি? সিএস অর্থ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস মানে হলো কি, সিতে ক্যাডাস্ট্রাল, এস এ সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থ কিস্তোয়ার জরিপ। কিস্তোয়ার জরিপ মানে কি, কিস্তি দেয় না, আমরা দেখি না, ব্যাংক থেকে লোন আনে, পরে কিস্তি আকারে পরিশোধ করে একটা ভাগ, একটা অংশ, এই জমিগুলো একটা ভাগ, একটা অংশ করে জমিদারদেরকে দিয়ে দিত ব্রিটিশরা। এই জন্য এটাকে নাম রাখছে কিস্তোয়ার জরিপ। এটা জমিদারি প্রথা ছিল। সিএস, তাহলে সিএস অর্থ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। এটা 1888 থেকে 1940, সবাই মুখস্থ করেন। 1888 থেকে 1940 পর্যন্ত মোট 53 বছর এর কার্যক্রম চালু ছিল। কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়। 53 বছর লাগছে কাজটা করতে। কক্সবাজার রামু থেকে দিনাজপুরে গিয়ে শেষ করা হয়েছে। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধা করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলা হয়। এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস, ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়। 1947 সালে দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি। সিএস সম্পর্কে মোটা দাগে এই কয়টা কথা যদি মুখস্থ হয়ে থাকে বা বুঝে থাকেন, বা যে যতটা পারেন বলতে পারেন, আমি সবাইকে জিজ্ঞাসা করি, কে বলতে চান হাত উঠান। যে এখন কে বলতে চান হাত উঠান। জাহিদ হাসান, হ্যাঁ, আপনার কাছে একটা মেসেজ যাবে, আনমিউট করবেন, ক্লিক করলে আনমিউট হবে, এরপরে কথা বলবেন।
জি, এবার বলেন। জি স্যার, এখানে আমরা প্রথমে শিখেছি মানে স্বীকৃত জরিপ হলো 4টা: সিএস, এসএ, আরএস, ডিএস। সিএস বলতে কি বুঝেন? সিএস সম্পর্কে বলেন। এখানে সিএস বলতে বোঝানো হচ্ছে যে যে জরিপটা মানে বিশেষ জায়গা জায়গা বিশেষ ভাগ ভাগ করে যেগুলো করা হয়েছিল, আহ, এটা মোট কার্যকাল কত সাল থেকে কত সাল? এর কার্যকর হয়েছিল মোট 1900। আচ্ছা, পিডিএফ এ গিয়ে শীট গুলো দিয়ে গিয়ে দেখতে থাকেন। হ্যাঁ, ফজলুল করিম আপনি বলেন। জি স্যার। হ্যাঁ, বলেন তো সিএস সম্পর্কে বলেন। পিএস হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কিস্টোয়ার সার্ভে, যেটা ভাগ ভাগ করে জমিদারি গ্রহণ করা হয়েছে, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এটা 1888 থেকে 1940 পর্যন্ত কার্যক্রম ছিল, কক্সবাজার থেকে নিয়ে দিনাজপুর পর্যন্ত। 53 বছর সময় লাগছে এটা করতে, এবং সিলেটে এটা করা সম্ভব হয়নি। সাউন্ডটা কম ছিল, হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করেন। নাজিউর রহমান আপনি বলেন। হ্যাঁ, জি, ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, অস্পষ্ট, ক্লিয়ার না। আমরা পড়ছিলাম, গাড়িতে আছি তো, এটা আমরা পড়ছিলাম যে আমাদের প্রসিদ্ধ জরিপ সমূহ, তো আমাদের প্রসিদ্ধ জরিপ সমূহ হলো 4টি। এটা হলো সিএস, এসএ, আরএস, ডিএস, ডিআরএস, তাই তো? তো হ্যাঁ, আমরা জি জি। সিএস, এটার মিনিং হলো কার্ড, নিজের কার্ডের সার্ভে নাকি যেন এরকম, ক্যাডাস্ট্রাল মানে সার্ভে, যেটার হ্যাঁ। মূল অর্থ হলো যে মানে কিস্তি কিস্তি, অর্থাৎ ভাগ ভাগ করে যে জরিপ চালানো হয়েছে সেটাকে কালেক্টিভ সিএস ক্যাডাস্ট্রাল বলে আর সার্ভে কি, বলে, কিস্তোয়ার জরিপ সিএস বলে, হ্যাঁ। জরিপ বলে। কত সাল থেকে ক্যাডাস্ট্রাল কত সাল সার্ভে কার্যক্রম? জরিপ বলে। আর এই এটা শুরু হয়েছিল 19 শেষ হয়েছে 1940 সালে, আর শুরু হ্যাঁ হয়েছিল 1888 এবং হ্যাঁ হ্যাঁ, 1888, এবং শুরু হয়েছিল, শেষ হয়েছে 1940। আর এটা শুরু হয়েছিল জি কক্সবাজার, আপনার রামু থানা থেকে শুরু হয়ে আর দিনাজপুরে গিয়ে শেষ হয় এই জরিপটা। জি, হ্যালো, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, সামনে এবার আমরা চলি, সামনে আবার জিজ্ঞাসা করবো বাকিদেরকে। তো সিএস সম্পর্কে আমরা ধারণা পাইলাম, অনেক কয়েকজনে বললেন, এর দ্বারাও আমাদের আরো পড়া মুখস্থ হইলো, নিজেরাও আমরা শীট দেখে পড়তে পারি। আচ্ছা, এবার এস এ, 2 নম্বর যেটা, হ্যাঁ, সিরিয়ালে 2 নম্বর। এস হলো স্টেট, এ মানে একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, সবাই মুখস্থ করেন। স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, অর্থাৎ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। সিএস যেটা, সেটা হলো জমিদারি প্রথা। এস এ মানে জমিদারি প্রথা বাতিল করা হয়েছে, জমিদারদের জমিকে মালিকের কাছে জমিদারি অধিগ্রহণ করা হয়েছে, মালিকদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, প্রজাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আইন করা হয়েছে, এই জন্য এর নাম হল এস এ। এস এ মানে স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। এটা কার্যকাল ছিল 1956 থেকে 1963 সালের মধ্যে, সারা দেশে জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হয়, এই আমলটা ছিল কি, পাকিস্তান আমল। এই জরিপ কার্যকে পিএস মানে পাকিস্তান সার্ভেও বলা হয়। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই তার নকশা পাওয়া যায় না। সিএস এর নকশা আছে, এস এর কোনো নকশা নাই, যেহেতু গোটা দেশে সিএস এর মতো জরিপ করা হয় না, এই জন্য নকশা নাই। এস এর জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। সিলেটে আমরা একটু আগে পড়লাম যে সিএস এর কাজ করা যায় না, যেহেতু ভারতের অধীনে ছিল, কিন্তু এস এর সময় সেটা পাকিস্তানের অধীনে চলে আসছে, এরপরে বাংলাদেশের অধীনে, পাকিস্তানের অধীনে চলে আসছে।
এই জন্য ওই তখন সিলেটে সিএস এর আদলে এস এর কাজ করা হয়েছে। এই হলো আমাদের এস এর সম্পর্কে আলোচনা। যদি কয়েকজনে বলেন আমি বলছি। মোহাম্মদ মাহমুদুল ইসলাম, আনমিউট করে বলেন, এস এর সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আর যদি কেউ বলতে চান হাত উঠান। জি, এস হ্যাঁ, এস এ সম্পর্কে আমরা যেটা জানলাম যে এস এ স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। জি আচ্ছা, জি ভালো করে হয় নাই, ইনশাআল্লাহ আগামী করব। জি ইনশাল্লাহ, এই তো হয়ে গেছে। কার্যকাল 1956 থেকে 63। হ্যাঁ, আচ্ছা, এই যে 15 বছর কোথায় গেল? এই যে আগের জরিপে তো ছিল 40 1988 থেকে পর্যন্ত ছিল। 1940 পর্যন্ত, কিন্তু হ্যাঁ, এখানে তো 1956 থেকে 19 এটা নতুন জরিপ করা হয়েছে, এটা নতুন জরিপ করা হয়েছে। আগের জরিপ যেটা ছিল সেটা তো ছিল, এরপরে ওই জরিপে কাজ চলছে, পরে নতুন করে আবার নতুন জরিপ করা হয়েছে 56 থেকে। এই যে কাজ চলাকালীন এই গ্যাপ গেছে 15 বছর। না না, কাজ চলা কেন, ওটা তো শেষই। 40 পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। 40-এর পরে নতুন জরিপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যেহেতু নতুন দেশ, এই জন্য নতুন ভাবে নতুন জরিপের কাজ করা হয়েছে। এর একটু আগে আমরা ইতিহাসে পড়লাম 20-30 বছর পর পর কাজ করে, যেহেতু পরিবর্তন হয়ে যায় এই জন্য। তো এই হইলো এসএ মানে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, কার্যকাল হলো 1956 থেকে 63। এটাকে পাকিস্তান আমলে হয়, পাকিস্তান সার্ভেও বলা হয়। এই অঞ্চলে সরেজমিনে গিয়ে তৈরি করা হয়নি, এই জন্য নকশা নাই। আর সিলেটে এই এস এর কাজ সিএস এর আদলে করা হয়েছে। 3 নম্বরে আমরা দেখবো আর এস। আর এস মানে কি? আর এস মানে রিভিশনাল সার্ভে। আর মানে রিভিশনাল, এস তো সার্ভে। এস মানে ফুল মিনিং আর কি। রিভিশনাল সার্ভে মানে সংশোধনী জরিপ। সিএস এবং এস এ যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করা হয়েছে, এই জন্য এটার নাম হলো রিভিশনাল সার্ভে আর এস। অথচ এটার মধ্যে ভুল বেশি হয়েছে, আগের গুলো আরো নিখুঁত ছিল, অ্যাকুরেট ছিল। সিএস এর মধ্যে সংশোধনী নাম দিয়ে নিজেই অনেক ভুল করেছে। তো 1965 থেকে 1985 কার্যকাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল। সিএস এর ন্যায় আর এস এও সরেজমিনে গিয়ে নকশা করা হয়। তাই আর এস এরও নকশা রয়েছে, আর এস এরও কি আছে? নকশা আছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই কয়েকটা কথা বললাম, যদি কেউ বলতে চান হাত উঠান। জি, হেলাউদ্দিন, আনমিউট করেন, স্ক্রিনে তাকান। হ্যাঁ, জি স্যার। আরএস আরএস এর ফুল মিনিং হচ্ছে রিভিশনাল সার্ভ, অর্থাৎ সংশোধনীয় জরিপ। এটা শুরু হয় 1965 থেকে নিয়ে 1985 সাল পর্যন্ত এর কার্যকাল চালু ছিল। সিএস এবং আরএস ও সরজমিনে গিয়ে নকশা করা হয়েছে, তাই আরএস এরও নকশা রয়েছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। জি মাশাআল্লাহ। সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আরএস আরএস হলো রিভিশনাল সার্ভে, অর্থ সংশোধনী জরিপ। 1965 সাল থেকে 1985 সাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল। সিএস এর ন্যায় আরএস ও সরেজমিনে গিয়ে নকশা করা হয়, তাই আরএস এর নকশা রয়েছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে, কিন্তু এটাতে অনেকগুলো ভুল আছে। যেমন সিএস এ আরএস এর সাথে এস এর সাথে মিলিয়ে এটা আরএস করা হলো, এটার ভিতরে অনেকগুলো এখন বর্তমানে অনেক জায়গায় মাপামাপির কাজ করা হয়, ওই জায়গায় গেলে দেখা যায় যে আরএস এ অনেকগুলো ভুল ভুল পাওয়া যায়। হয়তো এস এ জি বা সিএস এ একটার সাথে মিল আছে, আরেকটার সাথে মিল নেই। জি মাশাআল্লাহ। বিএস বা বিআরএস। বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে।
বিএস বাংলাদেশ সার্ভে, বিআরএস বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। শুধু ঢাকাতে এর নাম ঢাকা সিটি জরিপ। 1985 সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান রয়েছে। এতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আর এসে যেমনি ভাবে আনাগোন্ডায়, এখানে আর আনাগোন্ডা না, এখানে হলো হাজার পদ্ধতি। এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাল্লাহ, দিন বাই দিন আমরা জানবো। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। তো এই হলো আর বিআরএস বা বিএস সম্পর্কে আমাদের কিছু কথা, যদি কেউ বলতে চান। আব্দুল করিম, হ্যাঁ আপনি বলেন। জি, আনমিউট করেন, ক্লিক করেন স্ক্রিনে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। বিএস বা বিআরএস হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। এরপরে এটা শুরু হয়েছিল 1985 সালে। আর ঢাকা বিভাগে এটার নাম হচ্ছে ঢাকা সিটি জরিপ। এর মধ্যে হাজার হিসেবে অংশ নির্ধারণ করা হয়েছে। আর এর আগে যেটা ছিল এগুলোতে আনাগোন্ডা হিসেবে অংশ নির্ধারণ করা হয়েছিল আরএস এর মধ্যে। এটাতে হয়েছে হাজার পদ্ধতিতে। জি, এটা কাজ চলমান, হ্যাঁ এটা কাজ শেষ হয়নি। আব্দুল্লাহ ফাহাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বিএস বা বিআরএস, বিএস হচ্ছে বাংলাদেশ সার্ভে আর বিআরএস হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, যার অর্থ হচ্ছে বাংলাদেশ সংশোধনী জরিপ। এটা ঢাকাতে ঢাকা সিটি জরিপ নামে পরিচিত। 1985 সাল থেকে কার্যক্রম শুরু হয়ে এখনো চলমান আছে। আর এটা হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এটাতে আগে ছিল আনাগোন্ডায়। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপও বলা হয়। জি, মাশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের যে মূল আলোচনা সেটা এখানে শেষ হয়ে গেল। আমরা আজকে ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় শিখেছি। আবার যদি আমি সামারাই টানি, উপসংহার টানি, তাহলে ভূমি জরিপ শিক্ষার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, প্রসিদ্ধ জরিপ সমূহ এবং প্রত্যেকটা সিএস, এসএআরএস, বিএস প্রত্যেকটার বিস্তারিত ডিটেইলস আমরা জানতে পারলাম। তো আজকের ক্লাসের সার্থকতা এতটুকুই, এইটাই যে আমরা পুরোপুরি আমরা বিস্তারিত আমরা জানলাম। গ্রাম্য লোকেরা, সাধারণ লোকেরা নামগুলো জানে, দেখবেন মানে পটাপট বলে ফেলছে, কিন্তু আসলে বিস্তারিত জানে না। তো আমরা আজকে বিস্তারিত জানলাম, কোনটার পরে কোনটা সিরিয়াল অনুযায়ী আমরা জানলাম। এগুলো আমাদের ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবনে আমাদের কাজে দিবে। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।